সচিবদের মূল বেতন বেড়ে হচ্ছে দ্বিগুণের ওপরে, আর সবার নিচে 20তম গ্রেডের ক্ষেত্রে প্রায় 2.5 গুণ। এমন সব প্রস্তাবনা নিয়ে প্রায় চূড়ান্ত সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল রিপোর্ট, যা 21 জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে কমিশন। আর এটি বাস্তবায়নে সরকারের বাড়তি ব্যয় হবে 1 লাখ কোটি টাকা। রুহুল আমিনের রিপোর্ট। বর্তমানে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে কর্মরত আছেন প্রায় 15 লাখ। সবশেষ যাদের বেতন বাড়ানো হয় 2015 সালে। এরপর গত জুলাইয়ে এ সংক্রান্ত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার, যাদেরকে প্রতিবেদন জমা দিতে বলা হয় 6 মাসের মধ্যে। একাধিক সদস্য জানান, এটি গ্রহণে 21 জানুয়ারি সময় দিয়েছেন প্রধান উপদেষ্টা। এবার দর্শনগত পরিবর্তনের কোনো সুপারিশ থাকছে না প্রতিবেদনে। কমানো হচ্ছে না গ্রেডের সংখ্যা, তবে দীর্ঘদিনের চড়া মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় আমলে নিয়ে দেয়া হয়েছে বিশেষ গুরুত্ব। এতে সবচেয়ে বেশি 144% বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে 20তম গ্রেডে। ফলে 8,200 টাকার মূল বেতন হয়ে যাচ্ছে 20,000 টাকা, সর্বসাকল্যে যা দাঁড়াতে পারে 42,000-এ। প্রজাতন্ত্রের কর্মীদের সবচেয়ে বেশি মূল বেতন এখন সচিবদের 78,000 টাকা। 105% বাড়িয়ে যা প্রস্তাব করা হয়েছে 1,60,000। এর সাথে অন্যান্য ভাতা ও আনুতোষিক মিলিয়ে একজনের মোট বেতন প্রায় 3 লাখ টাকা হতে পারে। 2015 সালে যে জিনিসটার দাম 100 টাকা ছিল, 2025-26 সালে সেটা কত হয়েছে? সেদিক থেকে কিন্তু এটা হওয়া দরকার। কিন্তু কথা হচ্ছে তো হবে, এই টাকাটা সংস্থানটা কোত্থেকে হবে? হ্যাঁ, এখন সেটা যদি সরকার আইডেন্টিফাই করতে পারে, বিশেষ করে আমাদের যে রেভিনিউ কালেকশন আছে, এক্সপোর্ট আছে বা অন্য অর্থনীতি যদি একটু ঘুরে দাঁড়ায়, তাহলে এটাকে দিতে পারবে। চলতি অর্থ বছরের বাজেটে সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাবদ বরাদ্দ প্রায় 85,000 কোটি টাকা। তবে কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে এ খাতে খরচ বাড়বে আরও প্রায় 1 লাখ কোটি। দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবির নির্বাহী পরিচালক বলেছেন, এমন ব্যয়ের এবং এর ফলে সৃষ্ট প্রভাবের জন্য জনগণ প্রস্তুত কিনা তা যাচাই করতে হবে। যারা এইটার ব্যয়টা বহন করবে তারা অর্থনৈতিক চাপের মধ্যে আছে। এই অবস্থায় জনগণ এটাকে গ্রহণ করতে এবং এই বোঝাটা বইতের সম্মত আছে কিনা সেটা জানতে হবে সরকারকে। দ্বিতীয়টা হচ্ছে, এই যে সরকারি খাতে যখন বেতন ভাতা বৃদ্ধি পায়, সেটার প্রভাব বাজার মূল্যের দ্রব্য মূল্যের উপর পড়ে এবং সাধারণ জীবনযাত্রার ব্যয় আরো বেড়ে যায়। এটার জন্য জনগণ প্রস্তুত আছে কিনা। তৃতীয় যে বিষয়টা, যখন এরকম বেতন ভাতার মানে দুর্নীতি নিয়ন্ত্রণ, সুশাসন, প্রতিষ্ঠা, সেবার মান উন্নয়নের নামে বেতন ভাতা বৃদ্ধি হয়, সেটা হিতে বিপরীত হয়। তার কারণ হচ্ছে, যেটা হয় শুধুমাত্র দুর্নীতি, অনিয়ম এবং যে ঘুষ লেনদেন, সেটার পরিমাণটা বাড়ে। কমিশন গঠন করলেও পে স্কেল বাস্তবায়ন নিয়ে দ্বিধায় অন্তর্বর্তী সরকার। যদিও সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ প্রায় 20,000 কোটি টাকা বাড়িয়েছে অর্থ মন্ত্রণালয়। রুহুল আমিন, 71, ঢাকা। সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার রপ্তানিমুখী পোশাক শিল্পের জন্য হুমকি। কেননা সুতার দাম বাড়লে রপ্তানি হারানোর শঙ্কা রয়েছে এই খাতে। যৌথ সংবাদ সম্মেলনে দাবি করেছে তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ। রপ্তানিকারকদের অভিযোগ, একপাক্ষিক আলোচনার মাধ্যমে স্থানীয় বস্ত্রখাতকে কৃত্রিমভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করছে বাণিজ্য মন্ত্রণালয়। এই সিদ্ধান্ত কার্যকর হলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন পোশাক রপ্তানিকারকরা। রাকিব হোসেনের রিপোর্ট। দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের প্রধান কাঁচামাল সুতা। রপ্তানিকারকরা যা সংগ্রহ করেন দেশি বিদেশি উৎস থেকে বৈশ্বিক ক্রেতার চাহিদা ও পণ্যের দর অনুযায়ী। কিন্তু সম্প্রতি এই সরবরাহ ব্যবস্থায় পরিবর্তনের সিদ্ধান্ত জানিয়ে এনবিআরকে চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। কটন ও ব্লেন্ডেড কিছু সুতা আমদানিতে প্রথমবারের মতো বন্ড সুবিধা প্রত্যাহার করা হয়। এমন পরিস্থিতিতে যৌথ সংবাদ সম্মেলন করেছে তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ। ব্যবসায়ী নেতাদের দাবি, সুতা আমদানিতে শুল্ক আরোপে রপ্তানি সক্ষমতা হারাবে এই খাত। ওই আলোচনার মিটিং মাইনুট পেয়েছিলাম 13 তারিখ, কিন্তু ওনারা কিন্তু 12 তারিখে চিঠি দিয়ে দিছে এনবিআরকে যে এইটা এক্সিকিউট করা হোক। তো ওটা দেখে তো মনে হচ্ছে এটা প্রি প্ল্যান। আজ আমাদের নীতি নির্ধারকের কাছে প্রশ্ন, আমরা কি পোশাক শিল্পকে এগিয়ে নিতে চাই, নাকি এর অগ্রযাত্রা এখানে থামিয়ে দিতে চায়?
রপ্তানিকারকদের হিসাবে গেল ৩ বছরে সুতা আমদানি বেড়ে প্রায় দ্বিগুণ হলেও আমদানি মূল্য কমেছে, যেখানে স্থানীয় সুতার দরের সঙ্গে কেজিতে ব্যবধান অন্তত ৪৬ টাকা। সংবাদ সম্মেলনে রপ্তানিকারকরা বলেন, এই সংকট নিরসনে নগদ সহায়তা, জ্বালানি, কর্পোরেট ট্যাক্স এবং সুদহারে বিশেষ সুবিধায় বস্ত্র খাতকে প্রতিযোগিতা সক্ষম করে তোলার বিকল্প নেই। এক্সপোর্ট সেক্টরের ইনসেন্টিভ বলেন বা সহযোগিতা ছিল, সবগুলি কিন্তু গত ২-৩ বছরে বন্ধ করে দেওয়া হয়েছে। সমন্বিত একটা উদ্যোগ নিয়ে সবাইকে নিয়ে বসে সরকার যদি একটা সিদ্ধান্ত নিতে পারে, তাহলে আজকে আমার স্পিনিং মিলও বাঁচবে, ফরওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিও বাঁচবে। এখন একজনকে বাঁচাইতে গিয়ে বাকিদেরকে মেরে ফেলা কোনোভাবেই এটা কাজ সঠিক হবে না। এ সময় সুতা আমদানিতে শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর হলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন পোশাক শিল্প মালিকরা। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও কোটি মানুষের কর্মসংস্থানের স্বার্থে এই অযৌক্তিক সিদ্ধান্তে অবিলম্বে প্রত্যাহারের জন্য আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করছি। রাকিব হোসেন, ৭১, ঢাকা। দেশের অর্থনীতি স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা প্রবাসী আয়ের। এর আগে হুন্ডি বা অন্যান্য অনৈতিক ব্যবস্থায় প্রবাসীরা অর্থ পাঠালেও তা অনেকাংশে বন্ধ হয় আওয়ামী সরকার পতনের পর। ফলে গেল ১.৫ বছর ধরে তা বাড়ছে ধারাবাহিকভাবে। শুধু তাই নয়, এক বছরে ৩০ বিলিয়নের রেকর্ড ছাড়ায় ২০২৪-২৫-এ। তবে সেই রেকর্ড আবারও ভাঙার পথে চলতি অর্থ বছরে, কেননা প্রথম ৬.৫ মাসেই তা ছাড়িয়েছে ১৮ বিলিয়নের ঘর, যা আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে বেড়েছে ২২%। তবে আরও আশ্চর্যের তথ্য হলো, জানুয়ারির প্রথম ১৮ দিনেই ছাড়িয়েছে ২ বিলিয়নের ওপর। বছর ব্যবধানে যেখানে প্রবৃদ্ধির রেকর্ড ৬৯%। এই ব্যাংকার জানান, সরকারি প্রণোদনা, প্রবাসীদের আস্থা এবং হুন্ডি নিয়ন্ত্রণেই এর বড় কারণ। তাদের বেনিফিশিয়ারি কাছে টাকাগুলি পৌঁছাবার জন্য তাদের একটা প্রশ্ন সবসময় থাকে যে এই টাকাগুলি যে পাঠাচ্ছি, আবার একটা বাড়ি, একটা স্কুলে বাচ্চাদের পড়াশোনা, এগুলির ব্যাপারে হেলথ, স্বাস্থ্য খাতে কী সুযোগ সুবিধা, এগুলির জন্য স্পেশাল কোনো বেনিফিট দেওয়া হচ্ছে না। সরকার কিন্তু সেই দিকেও একটা মনোযোগ দিয়েছে, না দেওয়া না, এইগুলি হলো প্লাস পয়েন্ট। আর একটা জিনিস যেটা বলবো, এই সময় মানে রমজানের আগে বা আমাদের ঈদুল ফিতরের আগে বা ঈদুল আজহা, কোরবানির আগে রেমিটেন্স ইনফ্লোটা জেনারেলি বেশি হয়। এর আগে একক মাসে সর্বোচ্চ রেমিটেন্স আসে $3 বিলিয়ন। তবে জানুয়ারির প্রবণতা বলছে সেটিও ভাঙতে পারে আগের রেকর্ড। এই বিশেষজ্ঞ মনে করেন, সামনে রোজা থাকায় অনেকে অর্থ পাঠাচ্ছেন দেশে। তবে আরো বড় কারণ নির্বাচন, কেননা এই সময় বাজারে নগদ প্রবাহ বাড়াতে তৎপর থাকে কিছু গোষ্ঠী। এইবারের নির্বাচনকে ঘিরে একটা বাড়তি চাঞ্চল্য এটা একটা হতে পারে। আর আমাদের যারা অনেকে গিয়েছেন, বড় একটা সংখ্যা গত কয়েক বছরে গেছেন, তারাও টাকা পাঠানো শুরু করেছেন, সেটারও একটা প্রভাব হতে পারে। আর একটা তো জেনারেল মোমেন্টাম আমরা গত ১.৫ বছরে বিশেষ করে দেখছি। তবে এই সুযোগে কেউ কালো টাকা সাদা করার সুযোগ না পায়, সেই পরামর্শও দেন বিশেষজ্ঞরা। ভুয়া রপ্তানি করেও রেমিটেন্সের সুবিধাটা নেয়ার চেষ্টা করছে। তো এইগুলোর জন্য বাংলাদেশ ব্যাংককে অবশ্যই সতর্ক থাকতে হবে। মিসবাহ হাসান, ৭১, ঢাকা। আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিতে ওয়ান স্টপ সার্ভিসের সক্ষমতা বাড়াচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। সকালে এক অনুষ্ঠানে সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, সরকারি সব সেবা এক জায়গায় এনে ওয়ান স্টপ সার্ভিস চালু চ্যালেঞ্জ। এই সার্ভিসের সক্ষমতা বাড়াতে এরই মধ্যে 4টি ব্যাংক ও 7টি সিটি কর্পোরেশন সহ মোট 11টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে। এসব সেবার বাস্তব ব্যবহারে নিশ্চিতে সচেতনতা ও নিয়মিত মনিটরিংয়ের ঘাটতির কথা স্বীকার করে বিডা চেয়ারম্যান বলেন, সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ব্যবহারকারীকেও সচেতন হতে হবে। শুধুমাত্র ইমপ্লিমেন্ট করা হয়েছে, এখানে থেমে গেলেও চলবে না। এরপরে হচ্ছে গিয়ে যে এরপরে তাদের যে অ্যাওয়ারনেস বিল্ডিং এর পিসটা এবং একই সাথে আমাদের মনিটরিং পিসটা, এই দুইটা পিস একটু এনশিওর করতে হবে। বিশ্বের অতি দরিদ্র 400 কোটি মানুষের সম্মিলিত সম্পদের চেয়েও বেশি সম্পদ দখলে রেখেছেন শীর্ষ 12 ধনকুবের। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা অক্সফাম। তাদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতির কারণে নাটকীয়ভাবে বদলে গেছে ধনকুবেরদের ভাগ্য, যা রাজনীতিতে বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে। তথ্য বলছে, দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর অতি ধনীদের সম্পদ 16% বেড়ে ছাড়িয়েছে $18 ট্রিলিয়ন ঘর, এবং ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বে 3000 ছাড়িয়েছে বিলিয়নিয়ারের সংখ্যা।
গ্রিনল্যান্ড ইস্যুতে এবার যুক্তরাষ্ট্রের উপর $108 বিলিয়ন প্রতিশোধমূলক শুল্ক আরোপের চিন্তা করছে ইউরোপীয় ইউনিয়ন। পাশাপাশি ইউরোপের বাজারে মার্কিন প্রতিষ্ঠান নিষিদ্ধ করার কথাও বিবেচনা করছে ইউরোপ মহাদেশীয় জোট। রোববার এই সিদ্ধান্ত নেন ইইউ রাষ্ট্রদূতরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কস্তা জানান, ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডকে সমর্থন করার জন্য ইইউ প্রতিশ্রুতিবদ্ধ এবং যে কোনো ধরনের জবরদস্তির বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য প্রস্তুত। এর আগে গ্রিনল্যান্ডকে সমর্থন করার কারণে ডেনমার্ক, সুইডেন, ফ্রান্স, জার্মানি সহ মোট 8টি ইউরোপীয় দেশে শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। ট্রাম্পের শুল্ক আরোপের প্রভাব এবার ভারতের রত্ন ও গহনা শিল্পে। গেল 9 মাসে দেশটির সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রে রপ্তানি কমেছে 44%। যদিও এরই মধ্যে বিকল্প বাজার খুঁজে নিয়েছে নয়াদিল্লি। রপ্তানি বাড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত, হংকং ও অস্ট্রেলিয়ায়। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া ইসলাম তুলি। ভারতের হীরা ও গহনা শিল্পের সবচেয়ে বড় বাজার মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির রপ্তানির 30%-এরই গন্তব্য ওয়াশিংটন। তবে সম্প্রতি ট্রাম্পের শুল্ক ঝড়ে উল্টে গেছে এই চিত্র। ভারতের রত্ন ও গহনা রপ্তানি উন্নয়ন কাউন্সিলের তথ্যমতে 2025 সালের এপ্রিল থেকে ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে 44% রপ্তানি কমে দাঁড়িয়েছে $4.25 বিলিয়ন, যা গত বছরের একই সময়ে ছিল প্রায় $7 বিলিয়ন। বিশ্বে উত্তোলিত প্রতি 15টি প্রাকৃতিক হীরার মধ্যে 14টিরই কাটা ও পলিশ করা হয় ভারতের সুরাটে। সাথে রয়েছে ল্যাবে উৎপাদিত হীরাও। তবে সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে ভারতের এই হীরার নগরী, যার মধ্যে রয়েছে সরবরাহ শৃঙ্খলের সীমাবদ্ধতা, চাহিদা হ্রাস আর রাশিয়ার খনির হীরার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। নতুন করে যুক্ত হয়েছে ট্রাম্পের শুল্কের খড়গ। ভারতীয় রত্নশিল্পে আগে থেকেই 2.1% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। নতুন করে 50% শুল্কের খড়গে এখন যা দাঁড়িয়েছে 52%, আর এতেই ধস নামে রপ্তানিতে। ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে কাটা ও পলিশ হীরার রপ্তানি বছর ব্যবধানে $8.25 কমে দাঁড়িয়েছে $9 বিলিয়ন, আর ল্যাবে উৎপাদিত হীরার রপ্তানি 10% কমে দাঁড়িয়েছে $840 মিলিয়ন। এদিকে যুক্তরাষ্ট্রের বাজারে রত্ন ও গহনা রপ্তানি কমলেও বেড়েছে বিকল্প বাজার। তথ্য বলছে সংযুক্ত আরব আমিরাতে বছর ব্যবধানে 28% বেড়ে রপ্তানি হয়েছে প্রায় $7 বিলিয়ন। অন্যদিকে হংকংয়ে 28% বেড়ে রপ্তানি হয় $4 বিলিয়ন, আর একই সময়ে 40% রপ্তানি বেড়েছে অস্ট্রেলিয়ায়। ভারত সরকারের দেয়া সবশেষ তথ্য অনুযায়ী দেশটির রত্ন ও গহনা শিল্পের বাজার মূল্য $85 বিলিয়ন। নাদিয়া ইসলাম তুলি, 71। দর্শক, এই ছিল 71 বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। থাকুন 71-এর সাথেই।